আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জাবির সর্দার। আজকের বড় বাজার থেকে ডানকুনিতে যাব। আমি আজকের যে আমার ট্রিপটা আছে সেই ট্রিপ হলো বড় বাজার থেকে ডানকুনিতে যাব। আমি বালি হল্ট পার হয়ে ডানকুনিতে যাব। এই ট্রিপটিতে যেতে যেতে আমি আপনাদের কাছে কলকাতা সম্বন্ধে কিছু কথা জানাবো। যেমন এই যে বিল্ডিংগুলো দেখছেন, এগুলো ব্রিটিশ আমলের তৈরি। এটা এখন পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন সংরক্ষণে রয়েছে। এরকম কলকাতায় বেশ কিছু বিল্ডিং আছে। সেই বিল্ডিংগুলো ব্রিটিশ আমলে তৈরি করা এবং সেগুলো সরকার এখন আওতায় নিয়ে নিয়েছে। আমি কলকাতার ভিতরে রাইড করছি, সেক্ষেত্রে দেখেছি কলকাতার ভিতরে অনেক অকাপ সম্পত্তি রয়েছে। যে অকাপ সম্পত্তি নিয়ে আজ এত মারদাঙ্গা, এত সরকারি বেসরকারি জিনিসপত্র ভাঙচুর, সম্পত্তি নষ্ট, এগুলো প্রায় হামেশাই চোখে পড়ছে। তো সেই বেশ কিছু অকাপ সম্পত্তিও নজরে পড়েছে বা দেখেছি। মুসলিম ফাউন্ডেশন আছে, ওয়াকফ বোর্ডের যে ফাউন্ডেশন, মুসলিম বড় বড় কর্মকর্তারা যারা রয়েছেন তারা সেগুলো কলকাতার বুকে একতরফাভাবে ভোগ দখল করে আসছিল। সেই ফাউন্ডেশনের টাকা থেকে কিছু গরিব মানুষের মধ্যে সহযোগিতা করা বা সহায়তা করা, এই মুসলিম মাইনরিটি ফোরামের যে টাকাগুলো রয়েছে এগুলো ওয়াকফ বিলের, ওয়াকফ সম্পত্তির যে মুসলিম মাইনরিটি যে ফাউন্ডেশন, এই মাইনরিটি ফাউন্ডেশনের যে টাকা পয়সাগুলো রয়েছে দুস্থ মুসলিম, নিপীড়িত দলিত, আদিবাসী বা গরিব মুসলিমদের মধ্যে কিছু কিছু সম্পত্তির অংশ, সম্পত্তির আয় সেখান থেকে এদের পিছনে খরচ করার কথা উল্লেখ রয়েছে। ওয়াকফ সম্পত্তি হলো যদি কোনো রাজা মহারাজা বা মহাজন বা বাদশাহ বা জায়গিরদার, বড় বড় উঁচু মানের মুসলিমদের, যেমন শেখ, শাহ, পাঠান, যারা বড় বড় টাইটেলের অধিপত্য লাভ করেছিলেন, তাদের প্রচুর সম্পত্তি ছিল। তাদের সেই সম্পত্তি পুরোটা কাজে না লাগায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে অক্ষ করে দিয়েছিলেন। সেই অক্ষ থেকে ওয়াকফ বোর্ড সংরক্ষণ বা তৈরি হয়। সেই অক্ষ করে দেওয়া জমি, ল্যান্ড, ভূমি যেগুলো অক্ষ করেছিল আল্লাহর নামে, সেই ওয়াকফ সম্পত্তিগুলো কোন পারপাসে ব্যবহার করা হবে সেগুলি হলো গরিব দুস্থদের মাঝে কিছু ত্রাণ সামগ্রী, কোনো গরিব দুস্থ ফ্যামিলি থেকে তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, তাকে সহযোগিতা করা, ওয়াকফ বোর্ডের সম্পত্তি থেকে
মুসলিম মাইনরিটি ফোরামের যে সমস্ত কাজ রয়েছে সেই কাজগুলো সম্পূর্ণ করা, যেমন মসজিদ, মাদ্রাসা, টার্মিনাল, বৈঠকখানা, নলকূপ, এখনকার প্রচলিত যুগের সাথে তাল মিলিয়ে যেগুলো প্রয়োজন, যেগুলো 10 নামে ব্যবহার করা হয়, 10 জনের উপকার হয়, 10 জন যার থেকে আসান প্রাপ্তি পায়, সেই জন্যই ওয়াকফ সম্পত্তি থেকে আয় করা মানি বা অর্থ সেই সব খাতে ব্যয় করা হয়। ওয়াকফ বোর্ডের সম্পত্তি আল্লাহর নামে অক্ষ করে দেওয়া যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, যারা একবার আল্লাহর নামে দান করে দেন, সেই সম্পত্তি আর পুনরায় দ্বিতীয়বার স্থাবর অস্থাবর যে সম্পত্তিগুলো তিনি দান করেছেন, তার আত্মীয়বর্গ বা বংশধরগণ পুনরায় ফেরত নেবে। ওয়াকফ বোর্ডের এই রকম কোনো নিয়ম নীতি নেই। আল্লাহর নামে যেটা একেবারে অফ করে দেওয়া হয়, তারপরে সেই সম্পত্তি আর কেউ ফেরত নিতে পারে না। যেমন রিসেন্টলি আমাদের ওই গ্রামে, মধুখালী নয়াপাড়া বলে একটি গ্রাম আছে আমাদের ক্যানিংয়ে, ওখানে একটি নতুন মসজিদ তৈরি হচ্ছে। তো সেই মসজিদ তৈরি যেখানে হচ্ছে, সেই জায়গাটা, যে জায়গাটির উপরে হচ্ছে, সেই জায়গাটি 2 ভাই মিলে মসজিদের নামে এবং আল্লাহর ঘরের নামে অক্ষ করে দিয়েছে। সেটা এখন 10 নামের সম্পত্তি। এই যে আল্লাহর নামে যখন অক্ষ করে দেওয়া হয়, সেই সম্পত্তি শুধুমাত্র আল্লাহর হয়ে যায়, অনলি ফর গড, মানে শুধু আল্লাহর সেই সম্পত্তির মালিক তিনি। তো সরাসরি সেই সম্পত্তি তো আর আল্লাহ ভোগ দখল করতে পারে না। তো কিছু শাহী সুফি সন্ত এবং মানিগুণী ব্যক্তিদের দ্বারা প্রচলিত বোর্ড তৈরি হয়, সংগঠন হয়, সেই সংগঠনের মাধ্যম দিয়ে সেই সব সম্পত্তির আয় এবং ব্যয় নির্ধারণ করা হয় বা প্রচলিত করা হয়। তো আজকের কলকাতার বুকে দেখেছি প্রচুর ওয়াকফ সম্পত্তি রয়েছে, যেগুলো মুসলিম ধর্মের অধিকর্তারা, যারা এতদিন সেইগুলো ব্যবহার করে এসছে এবং ফেক রেজিস্টার তৈরি করে সেই ওয়াকফ সম্পত্তি নামে বেনামে প্রচুর সম্পত্তি বিক্রিও করেছে। সেই সব নথিগুলো আজকের ওয়াকফ বিল নিয়ে যখন পার্লামেন্টে একটি বিল পাস হতে চলেছে, তখন সবার মাথার ঘিলু নড়ে গেছে। সবাই জানতে পেরেছে কোন কোন জায়গায় ওয়াকফ বোর্ডের সম্পত্তি আছে, কোন কোন জায়গায় বিক্রি হয়েছে, কোন কোন জায়গায় কি কি 10 জনার ব্যবহারকারী বিষয়বস্তু আছে, জমিজমা আছে। অনেকে বলছে, শুনছি যে ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে ইডেন গার্ডেনের মাঠ রয়েছে,
হাইকোর্ট রয়েছে, সরি রাজভবন আছে। আছে তো কী হয়েছে, সেগুলো 10 জনের জন্যই ব্যবহার হচ্ছে। রাজভবনটা যে একা, রাজভবনে যিনি বসছেন তিনি তো আর তাঁর নামে নয়, তিনি 10 জনের জন্য কাজ করার, 10-10-এর কাজ করার জন্যই সেই রাজভবনটা তৈরি হয়েছে। সেই রাজভবনে যারা বসে রয়েছেন কর্মকর্তারা, তারা 10 জনের কাজে নিয়োজিত হয়েছেন বা 10 জনের কাজের জন্য তারা সেখানে বসে। তো ভালো কাজ। ওয়াকফ বোর্ডের সম্পত্তি এই এমনভাবে এমন কাজে ব্যবহার করার জন্য উল্লেখ করা হয়েছে যেখানে দুঃখী, দুস্থ, নিপীড়িত, নির্যাতিত মানুষগুলো সেই সব ওয়াকফ বোর্ডের সম্পত্তি থেকে যেন সাহায্য, সুযোগ সহযোগিতা পায়। তো আজকের রাজভবন বহু মানুষের সুকর্মের কারণ হয়ে দাঁড়ায়। সেখান থেকে ভালো ভালো নির্দেশনা বা নির্দেশক যারা রয়েছেন, সেই নির্দেশনায় দেশ রাজ্য ভালো মন্দ কিছু হয় বা সেখানে গিয়ে সবাই উপকৃত হন। তো সে জায়গাটায় ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে ভালো কাজ হয়েছে, খুব ভালো কথা। ইডেন গার্ডেনের মাঠ, অনেকে বলছে ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে ইডেন গার্ডেনের মাঠ আছে ইডেন গার্ডেনের মাঠ, সেখানে অনেক লোক উৎসাহিত হয়। সেখানে গিয়ে হিন্দু মুসলিম, পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম সবাই উভয়ে সেখানে গিয়ে খেলা দেখে, আনন্দ উল্লাস করে। হ্যাঁ, মুসলিম শরিয়াত বা সংবিধানে রয়েছে খেলাধুলা হারাম, তবে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে, রাজ্যের সাথে তাল মিলিয়ে চলতে গেলে, কেন্দ্র সরকারের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এগুলো মেনে নিতে হবে, মানতে বাধ্য হতে হবে। তার একটাই কারণ, পার্সেন্টেন্সের দিক দিয়ে লক্ষ্য করে। যেমন এই ভারতবর্ষে হিন্দু গণনা মতে, হিন্দুস্তান টাইমসে একটি রিপোর্ট অনুযায়ী 43 কোটি মুসলিম এবং 1,07 কোটি হিন্দু। হিন্দু বলে স্রেফ অনলি ফর হিন্দু নয়, হিন্দুদের ভিতরে অনেক জাতি আছে, সবাই সমগ্র মিলিয়ে 107 কোটি। সেখানে খ্রিস্টান রয়েছে, জৈন রয়েছে, বৌদ্ধ ধর্মের মানুষ আছে, হিন্দু রয়েছে, দলিত রয়েছে, আদিবাসী আছে, সমগ্র প্রজাতির মানুষ মিলিয়ে 107 কোটি। সেইভাবে একটি মুসলিম সংস্থা থেকে গণনার একটা গড় তুলে ধরা হয়েছিল। প্রায় 47 থেকে 50 কোটি মুসলিম, প্রায় 5 থেকে 7 কোটি খ্রিস্টান, আর অন্যান্য জাতির মানুষ এখানে রয়েছে। সবথেকে বড় কথা যেটা আমি বলবো সেটা হলো ইউনিটি পাওয়ার। যে রাষ্ট্রের উপরে ইউনিটি পাওয়ার থাকবে, সেই ইউনিটি পাওয়ারের উপরে ভিত্তি করে দেশের কৃতকার্য হয় বা হচ্ছে। সেক্ষেত্রে একটা বড় পাওয়ারফুল জাতি হলো হিন্দু। অন্যান্য জাতির থেকে তাদের জাতির মানুষজন অনেক বেশি, তাই ইন্ডিয়াতে সনাতনী ধর্ম অবলম্বী অনুযায়ী আমরা সবাই সমস্ত জায়গায় কাজকর্মগুলো করে থাকি, হয়ে থাকে, হচ্ছে। তারপরেও স্বাধীনতার পর থেকে, স্বাধীন ভারতবর্ষ হিসাবে যবে থেকে উল্লেখিত হয়েছিল, তখন থেকে এই ভারতবর্ষে সমস্ত জাতির মানুষগুলো বসবাস করতে পারে। তাই বলে যে এই নয়, এখানে এসে সন্ত্রাসী
সন্ত্রাসবাদ করতে হবে, সন্ত্রাসী হতে হবে, আল কায়দা জঙ্গি হতে হবে, ভারতের খেয়ে ভারতের পরে মেখে এখানে বড় হয়ে ভারতের ক্ষতি করতে হবে, এই রকম জাতির মানুষদের এই ভারত থেকে বহিষ্কার করা উচিত বলে মনে করি আমি একজন ভারতীয় নাগরিক হিসাবে। সেই সূত্রে সমস্ত ভারতীয় নাগরিকদের বলবো, সে যে কোনো ধর্মের হও না কেন, টেররিস্ট বা কোনো আল কায়দা বা কোনো গোষ্ঠীর সাথে যদি কেউ জড়িত থাকে, এই রকম খবর যদি কারোর কানে এসে থাকে, সরাসরি পুলিশকে কল করে পুলিশের হাতে তাদেরকে তুলে দাও। তারা দেশের শত্রু, দশের শত্রু, তারা সবার শত্রু। সেই শত্রুদেরকে চিহ্নিত করে প্রশাসনের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হোক। আজকে যারা কাশ্মীরের পেহেলগাঁওতে ঘুরতে গেছিলেন, ছুটি কাটাতে গেছিলেন, সেই নিরীহ গো বেচারা অনেকে সেখান থেকে আজকে লাশ হয়ে ফিরেছে, কিছু মানুষ জীবন নিয়ে ফিরেছে। সেই সব জঙ্গি, সেই সব আল কায়দা, যে সমস্ত জঙ্গি সংগঠনের মানুষরা আজকের ওখানে এই নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, সেই সব জানোয়ারদেরকে চিহ্নিত করে তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। এটা আমি এই মুসলিম হয়ে শুধু বলছি না, আমি ভারতবাসী হয়ে বলছি বা ভারতের একজন নাগরিক হয়ে বলছি। আমি বলবো, ভারত আমার সোনার ভারত, সবার থেকে দামি। সেই ভারতে জন্মেছি, মাগো তোমার ছেলে আমি। তো যখন ভারতে আমি জন্মেছি, তখন তো আমার জাতপাত নির্ধারণ করা হয়নি। তখন আমার বার্থ সার্টিফিকেটে যেটা নাম এসেছিল সেটা হলো ভারতীয়, সংবিধান অনুযায়ী ভারতীয় বংশভূত, বংশ পরম্পরায় অমুক সর্দারের ছেলে অমুক সর্দার জন্ম নিয়েছেন, তানার নথি দেওয়া হোক। ভারতীয় বিধি অনুযায়ী আমার বার্থ সার্টিফিকেটটা সেদিনে জন্মানোর সাথে সাথে তৈরি হয়েছিল ভারতীয় নামে। তো আমরা সবার উপরে যে কথাটি বলবো সেটা হলো, আমরা ভারতীয়, এই ভারতবর্ষের মানুষ। তাই সবার আগে আমাদের কাছে ভারত প্রিয়। কে কী বললো, কে কী করলো, কে কী করছে, সেটা দিয়ে আমাদের মাথা ব্যথা বা আমাদের কান দেওয়ার কোনো দরকার নেই। ভারতের জন্য যদি জীবন দিতে হয়, তাও আমরা সদা সর্বদাই প্রস্তুত। আমরা সংখ্যা লঘু, ভারতের মুসলিমরা সংখ্যালঘু। ভারতের যে সমস্ত হিন্দু ভাইরা রয়েছে তাদেরকে বলবো, সনাতন ধর্মের ভাইরা রয়েছে, তারা হলো ধর্মগুরু। আমরা সংখ্যালঘু, তারা সংখ্যাগরিষ্ঠ দিক দিয়ে অনেক বেশি, তারা ধর্মগুরু না, সংখ্যাগুরু। তো তাদেরকে বলবো, ভাই যদি কোনো দিন এই মুসলিমদেরকে এই দেশের জন্য জীবন দিতে হয়, তাহলে একটা ডাক দিয়ে দেখো, তোমাদের আগে আমরা হাজির হয়ে যাব এই ভারতের জন্য জীবন দেওয়ার জন্য। তাই আমাদেরকে অনুরোধ করব, জঙ্গি সংগঠনের সাথে জড়িয়ে তাদের সাথে তুলনা করে আমাদেরকে অসম্মানী করো না, অসম্মানজনক কথাবার্তা বলো না। আমরাও তোমাদের ভাই, তোমরাও আমাদের ভাই। আমরা একে অপরের সহযোগিতায় পাশে থাকি, পাশে আছি, পাশে থাকব। আজীবনকাল পাশে থেকে এসেছে যারা, তাদেরকে উৎসর্গ করে বাকি সময়টুকু যেন আমরা পারস্পরিক মেলবন্ধনের মধ্য দিয়ে জীবনটা শেষ করতে পারি, এইটুকু আশা রাখি একজন ভারতবাসী হয়ে। বাইরের জঙ্গি
আল কায়দা, টেররিস্ট, মাওবাদী যারা আসছেন, যাদের জন্য আজকের এই ভারতবর্ষের বুকে সংখ্যালঘু মুসলিমদের কুলুষিত হতে হচ্ছে, সেই সমস্ত জানোয়ারদেরকে বলবো, আছি তো বেশ আমরা ভারতবর্ষে, কেন আমাদের কালিমালিপ্ত করা হচ্ছে এই ভারতবর্ষের বুকে? তোদের মতো কিছু শয়তানদের জন্য আজকের আমাদের শুনতে হয়। কেন এই বীভৎস মর্মান্তিক হানাহানি, কাটাকাটি, কেন এগুলো করছিস? এগুলো বন্ধ কর তোরা। যে কলকাতার বুকে, পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতার বুকে দীর্ঘদিন ধরে আমি রাইড করছি, তো আমার কাজ হলো এক গন্তব্য থেকে অন্য গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া, মানুষের কাছে পৌঁছে যাওয়া, তার সাথে কথা বলা, কোঅপারেশন করা। যারা কোঅপারেটিভ, তাদের কাছে গিয়ে কোঅপারেশন করা। তারা খুব সুন্দর ব্যবহার করে আমার সাথে, আমিও তাদের সাথে সুন্দর ব্যবহার করি। তো দেখেছি কলকাতার বুকে, পশ্চিমবঙ্গের বুকে বেশ কিছু জায়গাতে এই জাতিদ্বন্দ্ব নেই। কিছু কট্টর হিন্দু ভাইরা আছে, কিছু গেঁয়ো অশিক্ষিত বর্বর মুসলিমরাও আছে, যারা এই অপকর্ম মাঝে মাঝে কিছু কিছু জায়গায় এই দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে থাকে। সেই সব বর্বর অশিক্ষিত মূর্খদের বলবো, ভাই শিক্ষার আওতায় আসো, লেখাপড়া শেখো, ডক্টর, ইঞ্জিনিয়ার, মাস্টার, হাফেজ, মাওলানা, মুফতি, মুক্তাদি হও, তাহলে দেশের ভালো হবে, দশের ভালো হবে। নইলে অগ্রতামি করে যে আজকের শিক্ষাটাকে ভিক্ষা বানিয়ে দিচ্ছেন, না শিখে মূর্খ বর্বরের মতো কথাবার্তা কাজকর্ম করছেন, কট্টরপন্থী ভাব মনে এসে যাচ্ছে। এইগুলো থেকে দূরে সরে থাকতে হলে তাহলে ফার্স্ট অফ অল লেখাপড়াটা প্রয়োজন। তো তাই অনুরোধ করব, সমস্ত ভাইদের যে শিক্ষার আওতায় এসো, যাদের পেটে শিক্ষা আছে, যাদের ব্রেনে, মস্তিষ্কে এডুকেশনাল পাওয়ার আছে, তারা কোনো দিন ভুল কাজ করতে পারে না, জোর করে একটা ভুলকে মেনে নিতে পারে না, চোখের সামনে হওয়া ভুল কিছু মেনে নিতে পারে না। তারা সদা সর্বদা সব সময়ের জন্য প্রতিবাদ করে বা প্রোটেস্ট করে থাকে। কিন্তু একজন বর্বর মূর্খ, অন্ধভক্ত, কট্টরপন্থী যারা, তারা কিন্তু বর্বরের মতো দাঁড়িয়ে দেখবে, উস্কে দেবে সব কিছুকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, তাদেরকে উৎসাহিত করবে আরও গণ্ডগোল করার জন্য, দাঙ্গা করার জন্য। প্রকৃতপক্ষে একজন এডুকেশনাল পারপাস, একজন শিক্ষিত মানুষ, যারা শিক্ষিত, এডুকেশনাল ম্যান, শিক্ষিত মানুষগুলো যারা এখানে রয়েছে, তারা কোনো দিনের জন্য মেনে নিতে পারবে না শিক্ষার আলো যার পেটে রয়েছে। সে সবসময় বাধা দিতে চাইবে, অনিয়ম কিছু হতে দেবে না, চেষ্টাও করবে না করানোর। আজকের একটা জিনিস আপনারা দেখেছেন, যখন কোনো রাজনৈতিক দলের তর্জমা হয়, বৈঠক হয়, বেঞ্চ গঠন হয়, তর্ক বিতর্ক হয়,
তখন পার্লামেন্টের ভিতরে এই পার্টি ওই পার্টির বিরুদ্ধে বলছে, ওই পার্টি এই পার্টির বিরুদ্ধে বলছে। যখন তর্ক বিতর্ক হয় টিভি চ্যানেলে, এ ওর বিরুদ্ধে বলছে, ও এর বিরুদ্ধে বলছে, রাগারাগি গালাগালি মারামারি হয় শব্দ, হাতাহাতির মতো। পার্লামেন্টের ভিতরে দেখেছি দুটো ছেলে মারামারি করা, গণ্ডগোল করা, কিন্তু পরক্ষণে তাদেরকে দেখা যাচ্ছে তারা একই টেবিলে বসে চায়ের দোকানে চা খাচ্ছে, নাস্তা করছে, ডিনার করছে। তাহলে এগুলো ভাবার আছে। আজকের আপনি মূর্খ অশিক্ষিত বর্বরের মতো তাদের কথা শুনে টিভি চ্যানেলের মাধ্যমে যেসব কথাবার্তাগুলো হচ্ছে, সেই কথাবার্তাগুলো শুনে আপনি রাস্তায় নেমে পড়ছি, কোনো কিছু জাস্টিফাই না করে জাস্টিসের জন্য আমরা নেমে যাচ্ছি। যে জাস্টিসের জন্য আপনি রাস্তায় নামছেন, সেটাকে আগে জাস্টিফাই করুন। সেটা কতটা সত্য, কতটা মিথ্যা, সেটা আগে জাস্টিফাই করুন। প্রথমে তো রাইট ইয়া রং সেটা জাস্টিস করতে হবে, জাস্টিফাই করতে হবে। তারপরে জাস্টিসের জন্য আপনি অন দ্য রোডওয়ে প্রোটেস্ট আপনি করতে পারেন, প্রোটেস্ট করুন। ভারতীয় সংবিধানে প্রোটেস্ট করার অধিকার সবাইকে দিয়েছে সংবিধান। তো যে প্রোটেস্টটা করছেন আপনি আগে ভেরিফাই করুন। এখন এআই এর যুগ, আপডেট নামি দামি সফটওয়্যার ভার্সন এসে গেছে। তো সেখান থেকে আপনারা প্রশ্ন উত্তর কালেক্ট করুন, জাস্টিফাই করে দেখুন কোনটা সত্য কোনটা মিথ্যা। তারপরে আপনারা রোডে নামুন, তারপরে শহরে নামুন, তারপরে প্রোটেস্ট করুন, সভা করুন, যা খুশি তাই করুন। এআই এর জামানায় এসে এত মূর্খতামি করলে, এত অগ্রতামি করলে হয় না, চলে না। ডিপসিক থেকে শুরু করে গ্রক, এআই চ্যাটবট, তারপরে জ্যামিনি, চ্যাট জিপিটি, এই সুন্দর সুন্দর প্ল্যাটফর্ম থেকে তথ্য সংগ্রহ করুন। আপনি যেটি প্রশ্ন করছেন তার প্রশ্নের উত্তর তার কাছে রয়েছে, সেখান থেকে আপনি সেই উত্তরটা নিয়ে তারপরে দেখুন। মূর্খের মতো ভাই যুদ্ধ দাঙ্গা বাঁধানোর চেষ্টা করো না, হিন্দু মুসলমান জাতিভেদ বাড়ানোর চেষ্টা করো না। কোনো ধর্মে নেই মারামারি হানাহানি কাটাকাটি করার কথা, কোনো ধর্মে নেই যে মানুষের সাথে মানুষ হয়ে চলতে বলা হয়েছে। সমস্ত ধর্মে, কোনো ধর্মে নেই যে কেউ আঘাত করলো তাকে তুমি পাল্টা আঘাত করো না, তাকে তুমি বলো কেন আঘাত করলে ভাই, আমার কি অপরাধ, যদি আমি অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করে দাও, নেক্সট বারে এই অপরাধটা হবে না। সেই সুযোগ না দিয়ে তিনি আঘাত করেছে, সাথে সাথে পাল্টা আঘাত। এগুলো ঠিক না। এই কলকাতা হলো একটা ওল্ড শহর, যে শহর ব্রিটিশ আসার আগেও তৈরি হয়েছিল। সেই শহরে বিভিন্ন জাতির লোক এখানে বসবাস করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের ব্যবসা করেন। আজকের তো সেই কলকাতায় কোনো ভেদাভেদ নেই, দেখছি না, চোখে পড়ছে না অপকর্ম।
থ্যাঙ্কসফুলি পশ্চিমবঙ্গ সরকার তিনি অনেক ভালো কাজ করছে। এখানে জাতিভেদটাকে তিনি প্রাধান্য দিচ্ছেন না, প্রায়োরিটি দিচ্ছেন না। আজকের তার জন্য পশ্চিমবঙ্গতে এই জাতির বিভাজনটা খুব কম আছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে অপকর্ম হচ্ছে বা চালানোর চেষ্টা করছে। পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করছে নিজ দায়িত্বে সেই সব সমস্যাগুলো সমাধান করার, সেই সব দুষ্কৃতিকারীদের চিহ্নিত করার, তাদেরকে ধরে জেলে পড়ার। যারা এই দুষ্কৃতি করেছেন, দুষ্কর্ম করেছেন, যে দুষ্কৃতীরা মুর্শিদাবাদে 200 কয়েকজনকে ইতিমধ্যে জেলে হেফাজতে দেওয়া হয়েছে। কেন এই দুষ্কর্ম চালানো হলো, কেন সরকারি বেসরকারি সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো, নষ্ট করা হলো, সেই ডিমান্ডে 200 কতজনকে আমি নির্ধারিত বলতে পারছি না, প্রায় 200 পিপলস, 200 জনের উপরে মানুষকে এখন জেল হেফাজতের আওতায় নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিসের জন্য এই ক্ষয়ক্ষতি, কেন করা হয়েছিল সেই দুষ্কর্ম। সেই দুষ্কর্ম যারা করেছেন সেই কৃতকার্যের জন্য আজকে তাঁরা ভুগছেন। প্রকৃতপক্ষে যারা নৃশংসভাবে খুন হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সাজা দেওয়া হোক, শাস্তি দেওয়া হোক। এটা একজন পশ্চিমবঙ্গবাসী হয়ে, একজন ভারতীয় হয়ে, ভারতের নাগরিক হয়ে এটা আমার কাছে। এখানে বালি পৌরসভাতে কি একটা ঝামেলা চলছে। বালি পৌরসভার সামনে প্রচুর মানুষ হয় হল্লা চাল্লা করছে, কিছু দাবি রেখেছে সম্ভবত পৌরসভাতে। সেই দাবি হয়তো মেনে নিচ্ছে না পৌরসভার অধিকর্তারা, ওই জন্য করে সেখানে খুব ভিড়ভাড়টা বালি পৌরসভা। আমি এখন বালিতে আছি। বালি পৌরসভা এখানে ওই একটু গণ্ডগোল চলছে। তো এখন বালি হয়ে আমি যাব ডানকুনিতে। যেতে যেতে রাস্তায় আপনাদের সাথে একটু গল্প করলাম ওয়াকফ সম্পত্তি নিয়ে, বা এই জাতিহিংসা, জাতিবাদ, বা পেহেলগাঁয়ের যে এই মর্মান্তিক ঘটনা। কিছুদিন আগে 14 বছরের এক শিশু নাবালিকাকে ধর্ষণ করা হলো। আরজি করে অভয়ার মতো মেয়ে, যার জীবন দিতে হলো একটা জুনিয়র ডক্টরে। এগুলো তো খুব নিকৃষ্টতম কাজ। এগুলো সেগুলোকে এখনো পর্যন্ত এখন আমি বালিতে আছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমার গন্তব্যস্থলে আমি পৌঁছে যাব। আজকের আমার প্রিয় বন্ধুরা, এ পর্যন্ত ভিডিওটি আমি শেষ করলাম। তবে ভিডিও করার সময় যেসব কথাবার্তাগুলো বলেছি তার মধ্যে কিছু ভুল ত্রুটি যদি হয়ে থাকে, ট্রোল না করে বা আঘাত না দিয়ে ভাই হিসাবে, বন্ধু হিসাবে ক্ষমা করে দিও, বা ত্রুটি মার্জনীয়। অনুরোধ করব, কাউকে যদি উপকার না করতে পারো তবে ক্ষতি করার চেষ্টা করো না, এইটুকু আশা রাখি সমস্ত বন্ধুবান্ধবের কাছে।
সমস্ত ফ্রেন্ড সার্কেলের কাছে। যদি আমার কথাবার্তাগুলো সুসংযত হয়, ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক বা একটা কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিও। আর যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে, পরবর্তীতে দেখার জন্য ইচ্ছুক থেকে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বা আমার পেজটি ফলো করে দেবেন। তাহলে পুনরায় ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। তো এখন আমি বালি বাইপাসের উপরে আছি। সামনে টোল প্লাজা আছে সামনে। টোল প্লাজা পার হয়ে আমার গন্তব্যস্থল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।